রাজশ্রী সরকার। সে একজন ভিউয়ার্স কাম একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মোটামুটি কেউ যে তাকে চেনে না এমন মানুষ কিন্তু এখানে কেউ নেই, বিশেষ করে ওয়াইটিতে। মোটামুটি সে এখন বাইরে আছে, আহ, হয় মাইক্রোবায়োলজির ওপরে বা বায়ো ইনফরমেটিভসের ওপরে সে সেখানে পিএইচডি করছে বা থিসিস জমা দিচ্ছে, যদি না আমি ভুল হয়ে থাকি, যতটুকু আমি বুঝেছি আমার স্বল্প বুদ্ধির দ্বারা। এবং যথেষ্টই তার লজিক বা যথেষ্টই তার চিন্তা ভাবনা অ্যামেন্ডেবল আমার কাছে। কারণ আমি মেয়েটিকে দেখেছি একটি প্রতিবাদী মেয়ে হিসাবে। আমার সঙ্গে তার সখ্যতা বলুন বা তার সাথে যতই হোক জান পেহচান বলুন, আমার সাথে তার হয়েছিল যে আমারকে নিয়ে যখন লোকে খারাপ কথা বলেছিল, হ্যাঁ, তখন আমি সেখানে ভিডিও করাতে সে আমার ভিডিওটা তার কমিউনিটিতে দিয়েছিল বা আমার এখানে এসে মাঝে মাঝে এসে কমেন্ট করতো। তার পরবর্তীকালে যখন আমার দ্বারা ভুল হয়েছে আমাকে কটাক্ষ করেও সে তার মনের কথা বলেছে। হ্যাঁ, তাতে করে আমার কোনো রকমের ওর ওপরে কোনো রাগ বা বিদ্বেষ জন্মায়নি, কারণ ভুল দেখলে তো অবশ্যই মানুষ সেটাকে ইন্টারোগেট করে সেটাকে পয়েন্ট আউট করে অবশ্যই বলবে। তাতে করে আমার কোনো রকমের তার প্রতি কোনো ক্ষোভ দুঃখ জন্মায়নি। বরঞ্চ আমি আরও দেখেছি যে মেয়েটিকে, যে যখন কোনো কিছুতে কোনো মেয়ের উপরেই যদি কোনো রকমের খারাপ কিছু হয় বা কটাক্ষ বলুন বা কোনো রকমের টানা হ্যাচড়া মানে হয় কোনো মেয়ের ওপরে, তখনই কিন্তু রাজশ্রী তার লেখনির মাধ্যমে বা তার যে প্রতিবাদমূলক যে তার ভয়েস, সেই ভয়েসের মাধ্যমে সে রেইজ করে সে কিন্তু ভিডিও করেছে। হ্যাঁ, ভিডিও করেছে এবং আমি তার একটা ভিডিও কমিউনিটিতেও দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু আমার তাকে ভালো লাগে, তার কথাবার্তা শুনতে ভীষণ লজিক্যালি সে কথা বলে। এই মেয়েটিকে আমি দেখেছি যে আমার যখন সন্তানহীনতা নিয়ে বা আমাকে নিয়ে যখন টানা হাচড়া করা হয় আমার হয়েও সে প্রতিবাদ করে। তার মানে ব্যাপারটি হচ্ছে একটি প্রতিবাদী মেয়ে। আজকে এই প্রতিবাদী মেয়েটিকে দেখলাম যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এবং আজকে এই কমিউনিটি পোস্ট বা তার কারোর প্রতি ভালোবাসা বা ভালোবাসতে গিয়ে সে অন্যান্যদের প্রতিও কখনো কখনো বায়াসড হয়ে পড়ছে। মানে অন্যান্যদের প্রতি বায়াস মানে কি, মানে তার ক্ষেত্রে বায়াসড হয়ে পড়ছে, অন্যান্যদের ক্ষেত্রে সেটার আবার অন্যথা ঘটছে। যাই হোক, এই সম্পর্কিত আজকে আমি আলোচনা করব, কারণ মনে হয় যে আমার দুটো কথা রাজশ্রীকে নিয়ে বলা অবশ্যই উচিত, বা বলাটা মানে বলতে আমি পারি। হ্যাঁ, আমি জানি রাজশ্রীকে আমি এই ভিডিওটা অবশ্যই ট্যাগ করব। আমি জানি রাজশ্রী এই বিষয়টিকে নিয়ে আমার সঙ্গে কোনো রকমের তার মত পার্থক্য বা কোনো রকমের গণ্ডগোল হবে বলে আমি মনে করি না। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। একটু ঠান্ডা লেগেছে তাই মনে করলাম যে গলাটাকে একটু আটকিয়ে নিয়ে বসি। আচ্ছা, এই রাজশ্রীকে আমি সবসময় দেখি যে টিনাকে সাপোর্ট করে। হ্যাঁ, কে সাপোর্ট করা মানে টিনাকে নিয়ে যখনই কেউ নেগেটিভভাবে ভিডিও করে তখনই সেই ক্ষেত্রে তাদের কমেন্ট বক্সে গিয়ে হোক বা নিজের কমিউনিটি পোস্টে হোক, সে তার কথাগুলো তুলে ধরে টিনার সপক্ষে গিয়ে দাঁড়িয়ে। না, এখানে আমার কিছু বলার নেই। কে কাকে সাপোর্ট করবে, কে কাকে সাপোর্ট করবে না, কে কার হয়ে ভয়েস রেইজ করবে, এটা সম্পূর্ণ তার বা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার কিছু কথা বলা উচিতই না। কিন্তু আমার যে বিষয়টা মনে হয়েছে যে এই বিষয়টায় রাজশ্রী পক্ষপাতিত্ব করছে, সেই বিষয়টিকে নিয়ে আমি তুলে ধরছি। রাজশ্রী আজকে একটা জায়গায় কমিউনিটি পোস্ট দিয়েছে যে সবাই মানে টিনার কমিউনিটি পোস্টটা দেখো। যেই কমিউনিটি পোস্টটা টিনা হয়তো রাত্রি 3টে বা 4টে নাগাদ করেছে, সেই কমিউনিটি পোস্টটা দেখো। সেই ক্ষেত্রে ওকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছে, ওকে নিয়ে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এরপরে যদি আর কোনো রকমের কেউ ওকে নিয়ে মানে ওর কমিউনিটি পোস্টের পরে, মানে টিনার কমিউনিটি পোস্টের পরে ওর পরে আরও যদি কেউ ওকে নিয়ে যদি কেউ কন্ট্রোভার্সি করে এবং সেটা যদি নোংরা কন্ট্রোভার্সি হয়, তাহলে ও টিনার হয়ে ও দাঁড়াবে, মাঠে দাঁড়াবে, এবং টিনার বিহাফেই ও যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে তাদের এগেনস্টেই ও কেস করবে। ভালো কথা। এই রকম
পাশে দাঁড়ানো, এই রকম মনোবল দেওয়া মানুষেরও তো দরকার পৃথিবীতে, তাই না? কে এখন কার সপক্ষে গিয়ে দাঁড়ায়? আরে কেউ কাউকে, মানে কি আর বলবো, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো কিংবা কোনো জায়গায় কোনো খুন খারাপি হলেও লোকে সরে যায়, কেউ সেই জায়গায় জড়াতে চায় না। কে ভাই নিজের সময় নষ্ট করে তারপরে নিজের সমস্ত কিছু নষ্ট করে কে ভাই অন্যের সমস্যার মধ্যে জড়াতে যায়? না, এখন সেই রকম লোক দেখাই যায় না। কিন্তু না, রাজশ্রীর মতো মেয়েরা সত্যি বলতে ভীষণ প্রতিবাদী আর ভীষণ মানে পাশে দাঁড়ানোর মনোভাব নিয়ে তারা কাজ করে। তারা এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কিন্তু তারা এখানে কাজ করছে না। আমি যতদূর দেখছি যে তার চ্যানেলটা হয়তো সে চালায়ই না, তার চ্যানেলে ভিডিও দেওয়া বলুন বা অমুক করা বলুন, তার ওই রকমভাবে টার্গেটই নেই। কারণ সে যা ইনকাম করে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা পায় তার থেকে সে মনে হয় মানে 50 গুণ হয়তো বেশি পায়। হ্যাঁ, যাই হোক, তো সেই ক্ষেত্রে তার কোনো রকমের মোটোই নেই যে এখানে সে কন্ট্রোভার্সি করবে না। যেটা নেই সেটা নিয়ে আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে সে যে টিনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং ভীষণ অন্ধ ভালোবাসে, অন্ধ ভালোবাসতে গিয়ে সে টিনার ভুলগুলোকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু এমনভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে টিনা অসহায়, টিনা সেই ক্ষেত্রে কোনো পুরুষ দ্বারা পরিচালিত, মানে আমার মানে অন্যান্যদের ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছে যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে চাপানোর চেষ্টা করছে সেই ক্ষেত্রে ওকে পুরুষ দ্বারাই পরিচালিত হতে হবে, এই রকমভাবে ওর মনে হয়েছে, মানে রাজশ্রীর মনে হয়েছে। ভালো কথা। এবার তো তাহলে পরপর পরপর করে ঘটনাগুলো তুলে ধরা উচিত। টিনা ওর শ্বশুর বাড়ি থেকে মেনে নিলাম যে পরিত্যক্ত হয়েছে, ওকে ওর শ্বশুর বাড়ি থেকে ওকে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, মারধর করেছে, ওর ওপরে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন করেছে, অমানবিক অত্যাচার করেছে, ওর মানে ওর মুখ দেখিয়ে বা ওর ফেস দেখিয়ে ব্লগিং করে সেই টাকা পয়সা দিয়ে তারা নিজেদের কাজে লাগিয়েছে, নিজেরা নিজেদের বাড়িঘর তৈরি করেছে, মেয়েটির হাতে কোনো রকমের পয়সা কড়ি দেয়নি, তাকে দিয়ে সারাদিন কাজকর্ম করিয়েছে, তাকে দিয়ে খাটিয়েছে, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সমস্ত কাজ করিয়ে নিয়েছে। ঠিক আছে, মেনে নিলাম। তো এই মেয়েটি তখন মনে হয়েছে যে এই মেয়েটি ভীষণ পরিমাণে অত্যাচারিতা, ভীষণ পরিমাণে নির্যাতিতা তার শ্বশুরবাড়ি দ্বারা। তার জন্য তাকে মনে হয়েছে যে না, এই শ্বশুরবাড়িতে তার থাকাটা যায় না, মানে সে শ্বশুরবাড়িতে যদি থাকে তাহলে হয়তো বা তাকে মেরে ফেলবে, তাকে মেরে ফেলবে। সত্যিই তো তাই, একটা মেয়ে যদি এই রকমভাবে অত্যাচারিতা হতে থাকে শ্বশুরবাড়িতে, তাহলে তো সেই মেয়েটা সেই বাড়িতে থাকতে পারে না, তাহলে তাকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে হয়। খুব ভালো কথা, শ্বশুরবাড়ি থেকে সে বেরিয়ে এসছে। তার শ্বশুরবাড়ি থেকে সে কি একা বেরিয়ে এসেছিল? না, সেই ক্ষেত্রে তার মা গেছিল, তার দাদা গেছিল, এবং যতদূর শুনেছি তার মামার বাড়ির লোকেরাও তার সঙ্গে গিয়েছিল। ভালো কথা। এবং সেই ক্ষেত্রে সে মানে ওই রাত্রে হয়তো পুলিশের কাছেও গিয়েছিল। তা আমার কথা হচ্ছে যে পুলিশের কাছে আমি গেলাম, আমার ওপরে অত্যাচার হলো, আমি নির্যাতিতা হলাম, সেই ক্ষেত্রে তো আমি দেনানদের সেই দিনই আমি কেস করব যে আমার উপরে এরকম অত্যাচার হয়েছে। আমার শ্বশুরবাড়ি থেকে যদি আমাকে মারধর করে, অত্যাচার করে, টর্চার করে, তাহলে আমি তো সেই দিনই দেনান দেয়ার অ্যাকশান নেব, দেনান দেয়ার অ্যাকশানটা নেব, তাই নয়? তাহলে এই যে অ্যাকশান, এই অ্যাকশানটা 3 মাস কেন লেগে গেল যে একটা কেস করার ক্ষেত্রে? আমরা তো পরবর্তীকালে শুনেছিলাম যে 498 যে কেসটা হয়েছিল সেটা 3 মাস পরে হয়েছিল, তাই না? 3 মাস পর কেন এতদিন দেরি হয়েছিল যে শ্বশুরবাড়ি থেকে সে অত্যাচারিত হয়েছে তার নিদর্শন হিসাবে, তার প্রমাণ হিসাবে দেখাতে গিয়ে তার 3 মাস লেগে গেল, এবং সে কতটা অত্যাচারিতা হয়েছিল তার 3টে মাস সময় নিয়ে, তাকে ভেবে চিনতে তার সময় নিয়ে তারপরে তাকে কেস করতে হলো। কেন সে দেনান দেয়ার করতে পারলো না? আজকে একটা জায়গায় যদি আমার ক্ষত হয়, ক্ষতটা আমার তৎক্ষণাৎই আমি শো করব, কতটা শুকিয়ে গেল, মলম লাগালাম, পুরো সেখান থেকে চামড়া উঠে আবার নতুন করে পুনরায় চামড়া নতুন করে গজিয়ে যাওয়ার পরে কি আমি যাব কোর্টে, বা আমি কি মুভ করব থানায় যে হ্যাঁ আমার এইরকমভাবে আমার ওপরে অত্যাচার হয়েছে? না তো। তাহলে সেই মেয়েটার এতদিন কেন দেরি লাগলো? এটা হচ্ছে প্রথম কথা। পরবর্তী কথা হচ্ছে এই মেয়েটি তার মাল রিকভারি করতে এসেছে, করতেই পারে, তার বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসপত্র শ্বশুরবাড়িতে থাকবে কেন? কিন্তু মাল রিকভারি করতে এসে তার যে সমস্ত জিনিসপত্র তার দরকারি তার বাপের বাড়ি থেকে দিয়েছিল সবই নিয়ে গেছে, খাটটাও পর্যন্ত সে ছাড়েনি। ভালো, ভেরি গুড, খুব ভালো করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস তার সন্তানটাকে কেন সেদিন সে নিয়ে গেল না? সন্তানটাকে সেদিন সে কেন নিয়ে গেল না? কেন শ্বশুরবাড়িতে ফেলে রেখে গেল? কার ভরসায় ফেলে রেখে গেল? যে শ্বশুরবাড়ি তাকে অত্যাচার করছে, যে শ্বশুরবাড়িতে তাকে মারধর করছে, তাকে 5 বার না 3 বার তাকে
পুড়িয়ে মারার চেষ্টা করেছে, সেই শ্বশুরবাড়িতে তার সবচেয়ে যেটা দামি জিনিস তার সন্তান, তার সন্তানের উপরেও যে এরকম অত্যাচার হবে না তার গ্যারেন্টার কে হবে? তার গ্যারেন্টার কে হবে? সেই সন্তানটাকে কি করে ফেলে রেখে গেল? সেই সন্তানটাকে কি করে ফেলে রেখে গেল? কার জিম্মায় ফেলে রেখে গেল? এমনকি সেই সন্তানটাকে পর্যন্ত দেখতেও চাইলো না যে তার সন্তানটা কোথায়। আজকে আমার বিয়ের পরে যদি সবচেয়ে মূল্যবান বা কিমতি জিনিস যদি কিছু থাকে মেয়েদের ক্ষেত্রে, তাহলে তার সন্তান। তো সেই সন্তানটাকে ফেলে কেন রেখে গেল? আচ্ছা, ভালো কথা। তার পরবর্তীকালে এই মেয়েটি তার বাপের বাড়িতে গিয়ে উঠলো। বাপের বাড়িতে গিয়ে ওঠার পরেও সেইখানে তার বাপের বাড়িতে তার অত্যাচার হয়েছে, তার দাদার বিয়েতে তার দাদা তাকে মারধর করেছে, এইগুলো ওই সুতোপার থেকেই জানা। মারধর করেছে, তারপরে তাকে অন্য ভিক্ষা মায়ের বাড়িতে চলে যেতে হয়েছে। পরবর্তীকালে আমরা শুনেছি সেটা ভিক্ষা মা না, সেটা হচ্ছে ফোকলার বাড়িতেই গিয়েছিল। ভালো কথা। তারপরে কি হয়েছে, সেই মেয়েটি তার বাপের বাড়িতে আবার পরবর্তীকালে ফিরেও এসেছিল। ফিরে আসার পরে আমরা দেখেছিলাম যে সরস্বতী পুজো পড়েছে। সরস্বতী পুজো কবে পড়েছে? 14 ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তার আগে তার সন্তানের শরীর খারাপ, হ্যাঁ, তার প্রাক্তন যে স্বামী, সেই স্বামী ভিডিও করে বলছে যে হ্যাঁ তার সন্তানটার শরীর খারাপ। সেইখানে কি করতে হয়েছে? সেইখানে তার যে মানে যার হাত ধরে বেরিয়েছে, মানে যার হাত ধরবে বলে তার শ্বশুরবাড়িটাকে তাকে ব্রাত্য করতে হয়েছে। এক সেকেন্ড। আচ্ছা, তার বাইকের পিছনে চড়ে আমরা দেখেছি সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স সে দুটোই পালন করতে গেছে, এবং পরবর্তীকালে আমাদের কাছে এনে ফুলের বোকে, তারপরে হচ্ছে কানের দুল এই সমস্ত কিছু দেখিয়েছিল। তা সেটা কি ছিল? আইন বিরুদ্ধ কাজ ছিল না? সেটা কি ছিল? আইন বিরুদ্ধ কাজ ছিল না? সেটাও তো আইন বিরুদ্ধ কাজ না, আইন নিষিদ্ধ কাজ। আচ্ছা, পরবর্তীকালে গেল। তারপরে ছেলের জন্মদিন আসলো। ছেলের জন্মদিনে মায়ের কি করা উচিত ছিল? যে তার ছেলের জন্মদিনের সম্পর্কে তার মায়ের একটা কমিউনিটি পোস্ট দিয়ে যে মা কতটা ছেলেকে ভালোবাসে সেটা বোঝানো উচিত ছিল। একবারের জন্য একটা কমিউনিটি পোস্ট দেয়নি। আচ্ছা, ছেলেটাকে পরবর্তীকালে নিয়ে তো আসলো না, কিন্তু পরবর্তীকালে একটা দেখতে চাওয়ার একটা রাইটস কি মা চাইতে পারতো না পুলিশের কাছ থেকে? একবারও কি চেয়েছিল? না, একবারও চায়নি, একবারের জন্য চায়নি। ছেলের শরীর খারাপ, তাতে করে মা তার কোনো রকমের কনসার্ন দেখায়নি যে তার ছেলেটার শরীর খারাপ, ইমিউনিটি পাওয়ার কমে গেছে, ছেলেটা ভুগছিল, সেই সময়েও তার মায়ের কোনো হেলদোল নেই। অথচ এই মাকে দেখা গেছে হ্যাঁ কোনো একটি পুরুষের বাইকের পেছনে করে উড়ে উড়ে বেরিয়েছে, ঘুরে ঘুরে বেরিয়েছে। যাই হোক, আচ্ছা, তারপরের কথা হচ্ছে কি, তারপরেও দেখেছি যে বাচ্চাটাকে গিফট দেওয়া নিয়ে অনেকেই গিফট দিতে চায় বা গিফট দিয়েছে। হ্যাঁ, এই মা লাইভ করে পর্যন্ত বুঝিয়েছে লোককে, এই কেউ কিন্তু গিফট দেবেন না। কেন কেউ গিফট দেবেন? আরে ভাই, গিফটটা দিলে তো তার সন্তানটাই গিফটটা পাবে, এটা তো অন্য কেউ পাবে না। সেই ক্ষেত্রেও মা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যে ছেলেকে কোনো রকমের গিফট দেওয়া উচিত নয় বা দেবেন না, এই রকমভাবে বাধা দিয়ে। আচ্ছা, এই রকমভাবে চলতে চলতে যখন ওই বগদাদার আবির্ভাব হয়েছিল, বগদাদার আবির্ভাবের পরে তখন দেখা গেল মায়ের মানে মাতৃস্নেহ খুব টনটনাইয়ে উঠেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ছেলের মানে জন্য মা পুজো দিতে গেছে লোকনাথ বাবার মন্দিরে, ছেলের জন্য মা জামা কাপড় কিনেছে, ছেলে কোন স্কুলে পড়বে সেই স্কুলের ইনফরমেশনও পর্যন্ত এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দাদার কাছে দিয়ে রেখেছে, এবং লাইভে বারংবার বলতে চেয়েছে যে দাদা ওই স্কুলের ছবিটা দেখাও যে স্কুলে পড়বে। ছেলের জন্য আলাদা করে ফ্ল্যাট নিয়েছে যেখানে সে একা সিঙ্গেল মাদার হয়ে থাকবে। তারপরে ছেলের জন্য কি বলে নীল ষষ্ঠীর উপোস করেছে, ছেলের জন্য মা কালীর কাছে পুজো দিয়েছে। তারপরে ছেলের জন্য মানে যার পরনাই করেছে, আংটি তৈরি করেছে, যার পরনাই করেছে। কিন্তু কথা হচ্ছে যে ছেলে নেওয়ার যখন শুনানিটা এসেছে সেই সময় সে কি করেছে? ছেলে নিতে যায়নি, সে কিন্তু ছেলে নিতে যায়নি। আচ্ছা, ভালো কথা। তারপরে আবার কি দেখা গেছে? তারপরেও দেখা গেছে যে এই যে মানে ছেলে নেওয়ার যে ব্যাপারটা, সেই ছেলে নেওয়ার ব্যাপারটা কখন এসেছে? যখন বাচ্চার বাবা বাচ্চার মাকে স্ট্রাইক দিয়েছিল যে তার কন্টেন্ট সে ব্যবহার করছে বলে স্ট্রাইক দিয়েছিল। তখনই সে বলেছিল যে আমার কাউকে লাগবে না, আমার ফোকলা চন্দ্রকেও লাগবে না, আমার বাচ্চার বাবাকেও লাগবে না, আমি তাকেও ডিভোর্স দেব না, আমি কি করব, আমার শুধু বাচ্চাটাকে চাই। তা যে বাচ্চাটাকে চাই 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 বলে যার মনে হচ্ছে, যার মাতৃত্বে দুগ্ধ
মানে একদম এইরকমভাবে সমুদ্রের মতো, কি আর বলবো, উথাল পাথাল করে তার বুকের ভেতর দিয়ে হচ্ছে, বা তার মানে কি মানে নদীর মতো করে এরকম বড় মানে বেশি উথাল পাথাল বাথাল দিচ্ছে। এক সেকেন্ড। সেই সময় কেন বাচ্চার মা বাচ্চার কাস্টাডি নিতে চায়নি? কেন? কেন বাচ্চার যখন শুনানি মানে হিয়ারিং হয়েছে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, সেই সময় মা কেন উপস্থিত হয়নি? মা কেন উপস্থিত হয়নি? মার এত টনটনানি, মা ছেলের নামে পুজো দিচ্ছে, ছেলের নামে জামা কাপড় কিনছে, ছেলের নামে অমুক করছে তমুক করছে, তারপরেও কেন সে সেই সময় উপস্থিত হয়নি? সেই সময় কেন উপস্থিত হয়নি? আচ্ছা, ভালো কথা। তারপরেও কি দেখিয়েছে, লোকে সিঁদুর পরার কথা বলেছে যে তুমি সিঁদুর কেন পরো বা অমুক করো কেন পরো, এইসব নিয়ে পাগলে কিনা খায়, মানে বলে ছাগলে কিনা খায়, এই সম্পর্কিত বলেছিল। পরবর্তীকালে কি দেখা গেল? পরবর্তীকালে দেখা গেল যে সে ডিভোর্স না দিয়েও সে সংগ্রামপুর মন্দিরে ফোকলাচন্দ্রের সঙ্গে বিয়ে করেছে। সে ফোকলাচন্দ্রের সাথে বিয়ে করেছে, এবং ফোকলাচন্দ্র যখন সবার কাছেই মোটামুটি এই সমস্ত বিয়ের ছবি টবি ছেড়ে দিয়েছিল, তখন থেকেই মোটামুটি সবাই জানতে পারলো যে বাচ্চার বাবাকে ডিভোর্স না দিয়ে এ কী করেছে, ফোকলাচন্দ্রকে বিয়ে করেছে, এবং আলাদা করে ফ্ল্যাটে ভাড়া নিয়ে সেই ক্ষেত্রে ফোকলার সাথে থেকেছে। কারণ ওই ঘরে দুটো রুম ছিল, ওই ফ্ল্যাটে দুটো রুম, যেখানেই গেছে সেখানে দুটো রুম নিয়েছে, তাতে করে মাকে পাশের ঘরের রুমে শুতে হচ্ছে, আর মেয়ে অন্য রুমে, মানে পাশে অন্য আর একটা রুমে রয়েছে। তার মানে দেখুন, মা মেয়ে তো মানে একসাথেই থাকে না, মা মেয়ে বন্ধুর মতো একটা খাটেই শোয়, কিন্তু সেই ক্ষেত্রে মা আলাদা রুমে রয়েছে আর মেয়ে আলাদা রুমে। তারপরে পরবর্তীকালে ফোকলাই এসে বলে দিয়েছে যে হ্যাঁ সে থাকতো, তার জন্য তার মা আলাদা রুমে রয়েছে। তো এই ধরনের জিনিসগুলো তার পরবর্তীকালে ফোকলাই এসে কি বলেছে? ফোকলা এসে বলেছে যে এই যে এই টিন টিন কোনোদিনই তার বাচ্চা নিতে চায়নি, টিন কোনোদিনই তার বাচ্চা নিতে চায়নি, সেই জন্য সে বাচ্চার বিষয় ব্যাপারগুলো অমুকগুলো তার মধ্যে সে কোনোদিনই মাথা ঘামায়নি, আর যা করেছে অমুক করেছে এগুলো বক দাদার জন্য করেছে, বক দাদা ওকে করতে বলেছে সেই জন্য করেছে। আচ্ছা, তো যে মেয়েটি প্রতিনিয়ত মানুষকে ঠকিয়ে গেছে, প্রতিনিয়ত মানুষকে মিথ্যা বলে গেছে, ও তার মধ্যেও আর একটা কথা হচ্ছে, এই মেয়েটি লোককে দেখিয়েছে যে শ্বশুরবাড়িতে সে অত্যাচারিতা হয়েছে। তার শ্বশুরবাড়িতে যে অত্যাচারিতা হয়, শ্বশুরবাড়িতে বসে বসে তাহলে তার এই রকম মন মানসিকতা হয় যে সে অন্য পরপুরুষের সাথে সেক্স চ্যাট করবে। চ্যাটগুলো তো বেশ ভালোই করেছিল, তাই না? সে তো আর ওই 49 রুপিসে শুধু রিচার্জ চাওয়ার মতো করে তো সে শুধু চায়নি, তাই না? সে অনেক কিছুই করেছে, এমনকি আমরা ওই সঙ্গীর কল রেকর্ডে শুনেছিলাম সেই ক্ষেত্রে বাচ্চার বাবাকে বলছে তুইও থাকবি আবার ফোকলাও থাকবে, এই ধরনের কথাবার্তাগুলো শুনেছিলাম। তাহলে কথা হচ্ছে, যে নিজে এত কারনামা করে রেখেছে, যার এত কারনামা শোনা গেছে বা এত কারনামা প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে বক দাদাকেও বলতে শোনা গেছে অন্য একজন ক্রিয়েটারের কাছে যে এর চরিত্রের খারাপ বা এর চরিত্রের দোষ আছে, এর চরিত্রের দোষ আছে, এত কারনামা করে রেখেছে। হ্যাঁ, সে এখন এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে তাকে কোথায় যেতে হয়েছে? তাকে দিল্লির মতো জায়গায় গিয়ে থাকতে হচ্ছে। আজকে কারোর যদি মানে শ্বশুরবাড়ি যদি অত্যাচারিতার জায়গা হয়, মানে অত্যাচারিত, নিশ্চয়ই তার বাপের বাড়ি সুরক্ষিত জায়গায় হবে, প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাপের বাড়ি সুরক্ষিত জায়গা, কিন্তু সেই জায়গাটাও তার ক্ষেত্রে সুরক্ষিত নয়, তাকে অন্য স্টেটে গিয়ে তার সুরক্ষা খুঁজতে হচ্ছে, তার সুরক্ষা তার নিরাপত্তা পাওয়ার জন্য তাকে দিল্লির মতো জায়গায় যেতে হয়েছে। এবং যে কমিউনিটি পোস্টটা সে দিয়েছে, কমিউনিটি পোস্টটাতে সেই ক্ষেত্রে পুরোটাই দোষারোপ করেছে কাদের ওপরে? ভিউয়ার্সদের ওপরে, ক্রিয়েটারদের ওপরে। এবং কথা হচ্ছে তার আগের যে শ্বশুরবাড়ি, যে ক্ষেত্রে সে আগের শ্বশুরবাড়িতে তাকে অত্যাচার করেছিল, তাতে করে তাকে মারার মানে মেরে ফেলার মতো পজিশনেও চলে গেছিলো, সেই শ্বশুরবাড়িকে সে দোষারোপ করেছে। আর কাকে করেছে? ফোকলাকে করেছে, বকদাদাকে করেছে। আচ্ছা, হ্যাঁ, তার মাঝে মানে এদেরকেও করেছে। এবার তাকে বলতে গিয়েও আবার অনেকে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে পিল টিল খাওয়ার কথা না। আমি এই সমস্ত পিল টিল খাওয়ার বিষয়ে মানে পক্ষপাতী তো করছি না, কারণ আমি এই পিল খাওয়ার বিষয়ে মানে
যেটা দেখিনি আমি কেন সেই সম্পর্কে কথা বলবো? মোটার অনেকের অনেক ধরনের ধাঁচ আছে। আমি নিজেও মোটা হয়ে যাচ্ছি, তাতে করে কি আমি পিল খাচ্ছি? এ ধরনের কথাবার্তা না, আমি এটা বিশ্বাস করি না যে ও পিল টিল খেয়েছে না। কিন্তু যে ইনসিডেন্টগুলো ঘটিয়ে রেখেছে এবং ঘটানোর পরবর্তীকালেও যে এই যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, কমিউনিটি পোস্টটাতে সে প্রত্যেকের সম্পর্কে বলছে যে তাদের জন্য আজকে ওর মন মানসিকতা এমন জায়গায় গেছে যাতে করে এর মৃত্যু পর্যন্ত এ করতে পারে, মানে এমন জায়গায় গেছে। কিন্তু কোথাও কি এর নিজের দোষটার কথা একবারও বলেছে যে হ্যাঁ তার দোষ, তার পরিবারের দোষ হয়েছে আজকে এই যে ডিসিশন নিয়েছে, বা এই যে এখন যে সে কার্যকলাপগুলো করছে, বা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেও যে কার্যকলাপগুলো করেছে, সে মোটেও ঠিক করেনি, সে মোটেও ঠিক কাজ করেনি। যার ফলত তাকে এই স্টেট থেকে ছেড়ে অন্য স্টেটে যেতে হয়েছে, যার ফলত তার সন্তানের কাছে তার মা মৃত বলে তার মনে করছে, যে হ্যাঁ তার সন্তান মনে করে যে মা মৃত, কিন্তু সেই সন্তান তো কোনোদিনই বলেনি যে মা মৃত। সন্তান কখনোই মাকে মনে করেনি মৃত, কিন্তু সে মনে করেছে যে তার সন্তান তার কাছে না নিয়ে যাওয়াটাই ভালো। কারণ তার কাছে মানে সে যদি নিয়ে যায় তার সন্তানকে, তাহলে এখন যে সে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে এটা সে করে বেড়াতে পারতো না। তার কাছে তার সন্তানের কোনো অস্তিত্ব নেই, তার জন্য তাকে এইরকমভাবে প্রমাণ করার চেষ্টা করতে হচ্ছে যে সন্তানের কাছে মা মৃত। কিন্তু আমার কথা হচ্ছে যে এত এত মানে সবার নামে অভিযোগ চালিয়ে দিচ্ছে, সবার নামে, ক্রিয়েটার বলুন, দর্শক বলুন, তারপরে প্রাক্তন শ্বশুরবাড়ি বলুন, তারপরে কথা হচ্ছে তার মানে দুই সুদীপ্তর দার নাম বলেছে, একজন ফোকলাচন্দ্র, একজন বগদাদা, সবার নামে সে বলছে। তার কি নিজের কোনো দোষ নেই? সবার দ্বারা সে পরিচালিত হয়, তাহলে তো বলবো সে মূর্খ, সে মূর্খ, তার কোনো বোধ বুদ্ধিই নেই। সে তো কই নিজের দোষটা একবারও স্বীকার করছে না যে হ্যাঁ তার অনেক ভুল হয়েছে, অনেক ত্রুটি হয়েছে। আজকে কারোর ভুল ত্রুটি এমন জায়গায় গেছে বলেই তো লোকে তাকে নিয়ে সমালোচনা করছে। কেন সমালোচিত হবে সে? লোকে এত বড় সাহস পাবে কেন? সেই তো লোককে খোরাক জুগিয়ে দিচ্ছে। আর রাজশ্রীকে একটা কথা বলি, আচ্ছা রাজশ্রী তুমি বলো তো, এই যে দিল্লিতে গেছে, দিল্লিতে ও যাওয়ার পরে সত্যিই কি সেই রকম কন্ট্রোভার্সি হয়েছে ওকে নিয়ে? ওকে নিয়ে কি সেই রকম সত্যিই কন্ট্রোভার্সি হচ্ছে? এখন তো সেরকম কেউ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না। তাহলে এই রকম সময় ওর এরকম কমিউনিটি পোস্ট দেওয়ার মানেটা কি? ওর মানেটা কি এরকম কমিউনিটি পোস্ট দেওয়ার? এখন কি সত্যি ওকে নিয়ে সেই রকম ছেঁড়াকাটা হয়, যার জন্য ওর মানসিক স্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, যার জন্য ওকে এই রকমভাবে বিনিদ্র রজনী যাপন করতে হচ্ছে, ওর ঘুম আসছে না, ওর অন্য রকম কিছু ডিসিশন নিতে হচ্ছে, এবং সেখানে তোমাকেও আজকে কেসের একটা থ্রেড দিতে বসতে হচ্ছে সবার এগেনস্টে, যে যারা যারা ওকে নিয়ে কন্টেন্ট করবে, ওকে নিয়ে যদি খারাপ কিছু ভিডিও করে, তাহলে তুমি ওর হয়ে কেস করবে? তুমিও কি সেই হ্যাডামের মতোই হয়ে গেলে? হ্যাডামের কেস করাটাকে তো কোনো দিনই সমর্থন করতে না, তাই না? কোনো দিন কি সমর্থন করতে? তার জন্য তো কত চোতা 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 চোতামূলক সেক্ষেত্রে কমিউনিটি পোস্ট দিতে। তাহলে তুমি বা এইরকম এখন সেই রকম থ্রেড দিয়ে কেনই বা এরকম কমিউনিটি পোস্টটা দিয়েছো? হ্যাঁ, কথা হচ্ছে ভুল ভ্রান্তি সবারই আছে। আজকে যে মেয়েটি অসহায়তার নাম দেখিয়ে লোকেরকে মোল্ড করার চেষ্টা করছে, সত্যিই কি সে অসহায়? সত্যিই কি সে কোনো ভুল করেনি? আজকে তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে তুমি নিজে বিচার করে বলো তো রাজশ্রী, সত্যিই কি ও কোনো ভুল করেনি? সত্যিই কি ওর কোনো দোষ নেই? এক হাতে কি কোনো দিন তালি বাজে? ওর কি কোনো দোষ ছিল না? ওর বাবা মায়ের কি কোনো দোষ নেই? আজকে মেয়েটা যে পথে পরিচালিত হয়েছে, আজকে কোনো রকমের ওর কিছু নেই, সংসার থাকতেও সংসার নেই, সন্তান থাকতেও সন্তান নেই, টাকা পয়সা ইনকাম করেও ওর হাতে টাকা পয়সা নেই, এই রকম পরিস্থিতি কেন আজকে হলো? সেই রিয়েলাইজেশনটা ওর মধ্যে কি কোনো দিন এসছে যে হ্যাঁ ও কত ভুল করেছে, ও কতটা ভুল করেছে, ও কতটা অন্যায় করেছে? সেই রকম কি কিছু আছে? ও সবার ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে, কিন্তু সবার ওপরে দোষ চাপিয়ে দিলে হবেটা কি? আজকে যা হয়েছে, যা ভুল ভ্রান্তি হয়েছে বা অমুক হয়েছে, তার জন্য তোর বাপের মানে বাড়ির লোকেরও দায়ী, বাপের বাড়ির লোকেরা ওকে যদি সেই সময়ে যদি ওকে বুদ্ধি দিত, সঠিক বুদ্ধি, তাহলে তো আজকে এই জিনিসগুলো ওর দেখতে হতো না। আর কে কি বললো না বললো তাতে কার কি যায় আসে? তাতে কার কি যায় আসে? এখন ওকে নিয়ে কোনো রকমের কন্ট্রোভার্সি হচ্ছিল না, কিন্তু ওর যেহেতু ভিউজটা ডাউন, সেই জন্য ওকে তুরান্ত কী করতে হলো, একটা কমিউনিটি পোস্ট দিতে হলো, এবং সেই কমিউনিটি পোস্টে বোঝাতে হলো যে ও কতটা অসহায়, ওর ওপরে সবাই কী রকমের অত্যাচার করছে, তাতে করে ওর অন্য রকম হলেও হতে পারে,
হলেও হতে পারে, এবং বলা হচ্ছে যে আপনাদের কাছে তো তুলে ধরেছে, তাহলে সেই সময় সেই এই ধরনের অন্যায়গুলো কি করে করেছিল? ওই রকম কল রেকর্ডে কি করে আমরা শুনলাম যে বলছে ফোকলাও থাকবে, আবার তার সাথে সাথে ওর স্বামীও থাকবে, মানে প্রাক্তন স্বামীর কথা। কোনো একটি মহিলার মুখ থেকে যদি এই ধরনের কথাবার্তা শোনা যায়, তাহলে কি সে সত্যিই শ্বশুরবাড়ির দ্বারা নির্যাতিতা, সত্যিই অত্যাচারিতা? আবার তোমার মতো একটা মানে কি বলবো শিক্ষিত মেয়ে সেই ক্ষেত্রে সাপোর্ট করে আজকে বলছো যে হ্যাঁ সত্যিই ওকে যদি কেউ ওকে নিয়ে খারাপ কথা বলে, ওর এগেনস্টে গিয়ে যদি কোনো রকমের কেউ ভিডিও করে, তাহলে তুমি সাথে সাথে সেটা নিয়ে কেস করবে। আর কেসের ধমকি, শোনো, এই যে ইউটিউবে যে ব্যাপারটা, এতে করে কেসের ধমকি দামকি দিয়ে কিছু লাভ নেই, কারণ এইখানে কেস কোনো কিছু ধোপে টেকে না। তার জলজান্ত উদাহরণ আমি, এখানে কোনো কিছুই কেসে ধোপে টেকে না। আর তুমি তো এই কেসের এগেনস্টেই ছিলে, তুমি আজকে কেন এই সমস্ত কেসের ধমকি দিচ্ছ? আর যার হয়ে তুমি কেস করার কথা বলছো, সেই ক্ষেত্রে সে তো নিজেই সীমাদের এগেনস্টে কেস তুলে নিয়েছে, তাহলে তুমি কার হয়ে কেস লড়তে চাইছো? তুমি কার হয়ে কেসটা লড়তে চাইছো? যে নিজে তার সন্তান ফেলে দিয়ে, যে নিজে অন্য পরপুরুষের বাড়িতে থেকেছে, অন্য পরপুরুষকে বিয়ে করেছে, মানে ইল্লিগালিভাবে, যেটা আমাদের সমাজে বৈধ নয়, তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়নি, তারপরেও অন্য পরপুরুষকে সে বিয়ে করেছে তার বাচ্চাটাকে ফেলে রেখে, সেই মহিলা সত্যিই অসহায়, সত্যিই নির্যাতিতা। তারপরে আবার তোমরা এসে বলবে সেটা মেনে নিতে হবে, তোমাদের মতো শিক্ষিত মেয়েরা এসে বলবে হ্যাঁ কারোর পাশে দাঁড়াও, তাকে অন্ধভাবে ভালোবাসো, বাঁচতে পারো, কিন্তু তার অন্যায়টাকে তো অদেখা করতে পারো না। তার অন্যায়টাকে কি অদেখা করতে পারো? তার ভুলটাকে বলো যে হ্যাঁ তুই ভুল করেছিস, এখন থেকে তুই শুধরে যা, তোর নিজে যা ইনকাম করছিস, যে টাকা পয়সায় অর্জন করছিস, সেইগুলো দিয়ে তোর নিজের একটা মানে বাড়ি তৈরি কর, পায়ের মাটি শক্ত কর। আজকে যেভাবে ও বাপের বাড়িতে টাকা পয়সা খরচ করছে, যেভাবে ফোকলার পেছনে খরচ করেছে, সেটা কি ও ঠিক করেছে? অথচ ও বদনাম করেছে কোথায়? যে ওর শ্বশুর বাড়ি, যে বাড়িতে 5 বছর ও থেকেছে, যে বাড়িতে সন্তান জন্ম দিয়েছে, সেখানে ও টাকা পয়সা খরচ করে ওর থেকে নাকি নিগড়ে নিয়েছে, ওর থেকে শুষে নিয়েছে, চুষে নিয়েছে। আর এখনো পর্যন্ত যে ও বাপের বাড়িতে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কই তোমরা তো সেই বেলায় ওর হয়ে মানে ওর এগেনস্টে গিয়ে কিছু বলতে পারছো না, কারণ ওকে তোমরা অন্ধভাবে ভালোবাসার, অন্ধভাবে মানে সাপোর্ট করো তার জন্য। কিন্তু এই রকম বায়াসনেসটা তোমাদের মধ্যে আসবে কেন? তুমি বলো, নো নেম বলো, পায়েল বাসু বলো, তাদের মধ্যে কেন আসবে? আরে ভুলটা ভুল বলো। বাচ্চার বাবাকে আমিও সাপোর্ট করে ভিডিও করেছি, কিন্তু বাচ্চার বাবার যখনই দেখেছি যে হ্যাঁ বাচ্চার বাবার মধ্যেও আবার পরকীয়া ব্যাপারটা চলে এসেছে, তারপরে তো আর বাচ্চার বাবাকে আমরা সাপোর্ট করতে পারিনি। বাচ্চার বাবার এগেনস্টে কি কম ভিডিও হয়েছে? এখনো পর্যন্ত স্টিল নাও মৌহাদি, সৌমিদির মতো মহিলারা এখনো পর্যন্ত ভিডিও করে যাচ্ছে, কেউ তো আর ছাড়ছে না বলতে। কেউ কি ছাড়ছে বলতে? এখনো পর্যন্ত তাকে নিয়ে রোজ হয়তো একটা দুটো করে করে ভিডিও চলছেই, ভিডিও চলছেই, তাকে নিয়েও তো লোকে কম বলতে ছাড়ছে না। তোমরাও পর্যন্ত তাকে নিয়ে অনেক 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 কমিউনিটি পোস্ট দিয়েছো, অনেক অনেক কমিউনিটি পোস্ট দিয়েছো। তা আমার কথা হচ্ছে যেখানে ভুল ত্রুটি সেটা তুলে ধরো। আজকে এই তোমাকেই বলি রাজশ্রী, তুমি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছো যে দেখো তুমি আর এই নিয়ে কোনো রকমের তনুশ্রীদিকে কিছু বলো না। আমার সাথে তনুশ্রীদির কোনো রকমের শত্রুতা নেই, ব্যক্তিগত শত্রুতা কেন? তার সাথে তো ব্যক্তিগত আমার সেরকম কোনো রকমের সম্পর্কই নেই, তার সাথে কেন সেরকম শত্রুতা হবে? আজকে একটা মেয়েকে প্রতিনিয়ত 49 49 49 বলে যাচ্ছে, এবং তার চরিত্র নিয়ে বারংবার টানা হেচড়া করা হচ্ছে। হ্যাঁ সে একটা পুরুষের সাথে কথা বলেছে, কথা বলেছে বলেই তো তার কাছে 49-এর রিচার্জটা চেয়েছে, তাই না? না কথা বললে তো 49-এর রিচার্জটা চাইতে পারতো না। আর সেই পুরুষটাকে তার মনে হয়েছে যে হ্যাঁ এর কাছে টাকাটা চাওয়া যেতে পারে, এর কাছে টাকাটা চাওয়া যেতে পারে, তার জন্য চেয়েছে। কিন্তু টাকাটা চাওয়াটাকে আমি কিন্তু সাপোর্ট করছি না, হ্যাঁ ও ভুল করেছে, কিন্তু আমরা কার কাছে সাপোর্ট চাই? আমরা কার কাছে এই ধরনের সাপোর্ট চাই? সে টাকা হোক, সে অন্য কোনো জিনিস হোক, যার সঙ্গে আমার আত্মার মিল হয়েছে, যার সাথে আমার মনের সম্পর্ক হয়েছে, তার হ্যাঁ এবার সেইখানে সে একজন পুরুষ বলে তার জন্য এত বেশি ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যদি একটা মেয়ে হতো, তাহলে কি এতটা বেশি হাইলাইট হতো না? তাও চলো আমি এই 49-এর ব্যাপার বা 1500-র ব্যাপার বা কারোর থেকে রিচার্জের জন্য 300 টাকার ব্যাপার, সেগুলো আমি সাপোর্ট করছি না, ঠিক আছে চলো রিম্পা ভুল করেছে, কিন্তু রিম্পা তার সন্তানদের এক ঘরে রেখে অন্য ঘরে তার মানে পরপুরুষের সঙ্গে লুল্লুরিবাজি করেছে, নোংরামি পানা করেছে, এই কথাগুলোও তো সাপোর্ট করা যায় না। তারপরে যে 49-এর কথাটা, সেটা তো দীর্ঘদিন ধরে
চলে এসেছে, দীর্ঘদিন ধরে তাকে ছিঁড়ে খাওয়া হয়েছে, এখনো পর্যন্ত তাকে নিয়ে 49। তাহলে এই যে 49 যাকে বলা হচ্ছে, সে যদি মানসিক স্থিতি হারিয়ে যদি কোনো রকমের কিছু করে ফেলে, তখন এর দায়টা কে নেবে? আজকে যেমন তুমি রাজশ্রী বলছো যে টিনা যদি কিছু করে ফেলে বা অমুক করে ফেলে, তার দায়ভার কে নেবে? এনাফ ইজ এনাফ। তা আমি তো এই কথাটাও রিম্পার ক্ষেত্রে বলতে পারি, যখন এইরকম ভাবে উত্তাল হয়েছিল 49 49 49 করে, তাহলে তোমার মতো মানে বিবেকবতী একজন মেয়ে, তোমার মতো একজন কি বলবো, যথেষ্টই তুমি একটা মানে মানে ভালো মনের মানুষ বলে আমি জানি, এবং তোমার যথেষ্টই বড় মন, সেই মনটা তখন কোথায় ছিল? সেই মনটা নিয়ে তখন কেন তুমি তখন প্রতিবাদ করোনি যে হ্যাঁ এনাফ ইজ এনাফ? একটা মহিলাকে দিনের পর দিন এরকম 49 49 বলে তার মনের বল বলো, তার সমস্ত কিছু ভেঙে দেওয়া যায় না? আজকে এর মানে পরিবর্তে যদি সেও কিছু করে বসতো, তাহলে তুমি তখন কি করতে? অথচ তুমি যেখানে তাকে নিয়ে 49 49 করে সমালোচনা করা হয়েছে, তার চরিত্র নিয়ে নোংরা কথা বলা হয়েছে, সেইখানে গিয়ে তুমি তোমার মূল্যবান মতামত, তুমি তার কে সাপোর্ট করার মতো মতামত তুমি কিন্তু সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে দিয়ে দিয়ে যারা করেছে এ ধরনের ভিডিও তাদের মনোবলকে বাড়িয়ে দিয়েছো। তাহলে আমার কথা হচ্ছে, সেই সময় তোমার এই কোটেশনটা কোথায় ছিল? এনাফ ইজ এনাফ। শুধুমাত্র ক্ষেত্র বিশেষে আর মানুষ বিশেষে আর সময় বিশেষে এনাফ ইজ এনাফটা কি শুধুমাত্র পরিবর্তন হয়ে যায়? না, প্রতিবাদ যখন করতে হবে, আমার কথা হচ্ছে প্রতিবাদ যখন করব, আমি যখন প্রোটেস্ট করব, তখন আমার অন্যায় মানে সে আমি যদি দেখি যে আমার শত্রুও কোনো রকমের কারোর দ্বারা মানে মানে অন্যায়ের শিকার হচ্ছে, আমি তার হয়েও দাঁড়াবো। আমি যেমন আমার মিত্রর হয়েও দাঁড়াবো, আমি তেমন কোনো আমার শত্রুও যদি হ্যাঁ দেখি যে হ্যাঁ ওর ওপরে অন্যায় হচ্ছে, এটা ঠিক নয়, আমার সেই ক্ষেত্রেও আমার ভয়েসটাকে আমার রেইজ করতে হবে। কিন্তু তোমার ক্ষেত্রে তো আমি সেইটা দেখিনি, তোমার ক্ষেত্রে তো আমি সেটা দেখিনি। আমি অবাক হয়েছি, আমি অবাক হয়েছি। এই যে রিম্পাকে প্রতিনিয়ত 49 বলা হয়, আরে ভাই রিম্পা তো ওই 49 চাওয়া যে পুরুষটির সাথে সত্যি তো ভেগে যায়নি। আমরা তো এরকম কোনো জায়গায় শুনিনি যে রিম্পা বলেছে হ্যাঁ আমার সঙ্গে মিস্টার ঘোষও থাকবে, আমার সঙ্গে ওই 49-এর যে স্যার যার কাছে আমি চেয়েছি সেই স্যারও থাকবে। সত্যি কি শুনেছি? আমরা কি সত্যিই দেখেছি রিম্পা কোনো একটি পুরুষের বাইকের পেছনে করে ভ্রুং ভ্রুং করে চলে গেল এবং পরবর্তীকালে রিম্পাকে বলতে হয়েছে এই যে দেখো দেখো আমি যে পুরুষটির বাইকের পিছনে আমি সঙ্গিনী হয়ে গেছিলাম, এ আমাকে না এই ধরনের দিয়েছে, কি বলে বুকে দিয়েছে, ফুলের বুকে দিয়েছে, তারপরে আমাকে কানের দিয়েছে, অমুক দিয়েছে, এ ধরনের কি কিছু শুনতে আমরা শুনেছি? না। দেখো রিম্পার ছোট ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, এইখানে কেটে গেছে, সেই ক্ষেত্রে দেখো রিম্পাকে তার সন্তানকে আগলে রেখে তাকে নিয়ে চলতে হচ্ছে, এবং সে চলছে, তার সন্তানটার জন্য কত মন খারাপ। আর এই যে টিনার মতো মেয়েরা, সেক্ষেত্রে তার সন্তানের কোন দিন জন্মদিন আসে, কোন দিন সন্তানটার শরীর খারাপ হয়, কোন দিন কি হয়, তার মায়ের মুখ থেকে একটা কলিও কথা বেরোয় না, শুধু একটা কথাই কি আমি খারাপ মা, আমি তার কাছে মৃত, সে যেখানে আছে সেখানেই থাকুক, আমি বাচ্চা সম্পর্কে কোনো কথাই বলতে চাই না, আমি অমুক করতে চাই না। অথচ লোকে যদি কেউ গিফট দিতে চায়, সেই ক্ষেত্রে আবার লোকের কাছে অন্তরায় হয়ে দাঁড়াবে, আপনারা কেউ গিফট দেবেন না। আমার এখানেই মনে হচ্ছে যে তুমি সত্যিই ঠিকঠাকভাবে জাস্টিস করতে পারছো না, সত্যিই তুমি সবার ক্ষেত্রে সমানভাবে বিচার দিতে পারছো না। আমার সেখানেই কথা ছিল যে মানে ইসেকে আমি রাজশ্রীকে দেখেছি, কারণ মা বাবাকে বাংলাদেশি বলাতে রাজশ্রী সেই ক্ষেত্রে তার ভিডিও করে প্রতিবাদ করেছিল, সেই রাজশ্রীকেই আমি দেখলাম 49 বলে যখন শোরগোল করেছে, যারা এই ধরনের 49 49 করে উত্তাল হয়েছিল নরপিশাচদের মতো করে, সেই ক্ষেত্রে তাদের কমেন্ট বক্সে গিয়ে তাদের মনোবল বাড়িয়ে তাদেরকে সাপোর্ট করে এসেছে তুমি, সঞ্চিতা, এদের মতো মেয়েরা। সত্যি কথা বলতে না, তখন আমি ভীষণ পরিমাণে ডিসহার্টেন হয়েছি যে এইটা কি রাজশ্রী? আমি কি এই রাজশ্রীকে চিনতাম? না, আমি এই রাজশ্রীকে চিনি না। রাজশ্রী, যদি সত্যি প্রতিবাদ করার হয়, যদি সত্যি তোমার মনে হয় যে হ্যাঁ অন্যায় হচ্ছে, তাহলে ভাই শত্রু মিত্র সবার জন্যই সেই জায়গাটায় দাঁড়ানো উচিত, সেক্ষেত্রে সবার জন্যই দাঁড়ানো উচিত। না, আমি বলছি না যে হ্যাঁ তুমি টিনার হয়ে দাঁড়াবে না, আমার কথা হচ্ছে তুমি টিনার হয়ে দাঁড়াও, কিন্তু টিনার ভুলগুলোকেও বলো যে হ্যাঁ টিনা ভুল করেছে, টিনা ভুল করেছে, টিনার লোককে মিথ্যে কথা বলেছে, মিথ্যাচারিতা করেছে লোকের সঙ্গে, বাচ্চা নেওয়ার নাম করে সে অনেক বড় লোকের কাছে মিথ্যাচারিতা করেছে, তারপরে একটা বিয়ে করা মানে
মেয়ে, সে না ডিভোর্স দিয়ে সে আবার আর একটা বিয়ে করেছে, সে তারপরেও আবার কি করেছে, অন্য পুরুষদের সাথেও সম্পর্ক জড়িয়েছে। এবার বলবে কোথায়, কেন? যে সময় আরসের ভিডিওতে যে সময় ফোকলা তার কল রেকর্ডটা দিয়ে দিয়েছিল ওই জিম ট্রেনারের সাথে, সেই সময়েও তো আমরা শুনেছি যে জিম ট্রেনার বলছে অমুক জায়গায় হাক করেছি, অমুক করেছি। যাই হোক, সেটা আমি বাদই দিচ্ছি সেই সমস্ত কিছু কথা। তাহলে এত কিছু যে অন্যায় করেছে, যার এত অন্যায় হয়েছে, তাকে তুমি ক্লিন চিট দিয়ে দিচ্ছ যে হ্যাঁ সে হচ্ছে কি নিরপরাধ, তার উপরে অত্যাচার হয়েছে, তার পিঠটা গিয়ে দেওয়ালে ঠেকেছে, তার হয়ে তোমাকে বলতে হচ্ছে এনাফ ইজ এনাফ। আর যে একটা 49-এর একটা রিচার্জ চেয়েছে, তাকে তোমার মনে হচ্ছে বড় চরিত্রহীনা, বড় কলঙ্কিনী, তাই না? সত্যি মানে কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। আমার মনে হলো এই ভিডিওটা আমার এখন করা দরকার, তাই আমি ভিডিওটা করলাম। যাই হোক, আমার কথা নিশ্চয়ই রাজশ্রী বুঝবে, আর যদি আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে। আমি জানি আমি রাজশ্রীর থেকে একটু হলেও বড়, ও আমাকে দিদি বলে, আমার ভিডিওটা অবশ্যই ও বুঝে নিশ্চয়ই ওর মতামত দেবে। এরপরে এই নিয়ে হয়তো বা আমার সঙ্গে ওর সাথে কোনো রকমের কন্ট্রাডিকশন হবে না। ও আমাকে যেখানেই বারণ করে যে তুমি দিদি এই কথাটা বলো না, আমি কিন্তু সেই কথাটা বলি না। আমার যেখানে মনে হয়েছে যে রাজশ্রীর এইখানটায় হয়তো বা ও নিরপেক্ষতার নাম করে হয়তো বা ও ভুল করে ফেলছে, হয়তো বা ও বেশি বায়াসড হয়ে পড়ছে, সেই জায়গায় আমার মনে হলো যে এই ব্যাপারটা তুলে ধরা দরকার বলেই আমি সেই জন্য এই ভিডিওটা করলাম। যাকে আশা রাখবো সবাই এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই রাখলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।